তার মধ্যে যে চতুর্বর্ণ এবং চতুরাশ্রম, তার যে বিজ্ঞান এবং দর্শন, সেই পরিপ্রেক্ষিতে আমরা এবার পুরুষোত্তমের দৃষ্টি, তিনি যে দর্শন দিয়েছেন সেই আঙ্গিকে একই সাথে শাস্ত্রবাক্য এবং বিজ্ঞান সেগুলো তো থাকবেই। তো এই পার্টে চতুর্বর্ণ এবং চতুরাশ্রম এই প্রসঙ্গে কিছু নিবেদন করছি। তো পুরুষোত্তম বলছেন যে বর্ণ জাতি নয় কো, বর্ণভেদ মানেই ক্লাসেস অফ কালচার, কৃষ্টির শ্রেণী, যা নাকি একটা বা কতগুলি ফ্যামিলির পরিবারের ভেতর পুরুষ পরম্পরায় চলছে, তাই নিয়ে হলো বর্ণ। আর সেই ফ্যামিলিতে, পরিবারে সেই কালচারের কৃষ্টির ইনস্টিংক্ট বৈশিষ্ট্যগুলিও প্রত্যেক ইন্ডিভিজুয়ালের ব্যষ্টির ভিতর মোর লাইভলি, আরো জীবন্ত। তাই এই রকম অনেক বর্ণ স্বাভাবিক। সেগুলিই চারটি গ্র্যান্ড ডিভিশনে প্রধান বিভাগে ভাগ করা হয়েছে: বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর এ সব দেশে আছেই। সব দেশে কিভাবে আছে? বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই নামে নেই, কিন্তু বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বলতে যে গুণ এবং ইনহারেন্ট কোয়ালিটি এবং সংস্কার বোঝায়, জেনেটিক্যাল ইনস্টিংক্ট বোঝায়, সেইভাবে সব দেশেই এটা রয়েছে, সব মানুষের মধ্যে। সেটাই তিনি বললেন যে এ সব দেশেই আছে আর থাকতেই হবে। যে বর্ণ বা বর্ণগুলি নারিশ, পুষ্ট করে এবং ইলেট, উল্লসিত করে ও ফুলফিল, পরিপূর্ণ করে থ্রু লাভ অ্যান্ড সার্ভিস, প্রেম এবং সেবা দ্বারা, সেই বর্ণ বা সেই বর্ণ জাতিকে ফুলফিল করছে, পূর্ণ করছে, তাদের নর্মালি রিগার্ড অ্যান্ড অ্যাডমাইরেশন, স্বাভাবিকভাবে শ্রদ্ধা ও প্রশংসা পেয়েই থাকে। কারণ তাদের ইন্টারেস্ট, স্বার্থ, ইলেটেড ও ইলেভেটেড, উল্লসিত, উন্নত হচ্ছে উইথ লাভ, নারিশমেন্ট অ্যান্ড সার্ভিস, প্রেম, পুষ্টি ও সেবা দ্বারা। সেই রকমের ব্রাহ্মণ যারা, তারা অন্যান্য বর্ণের সকলকে ফুলফিল, পরিপূর্ণ করে বলে তারা বলে, তারাই বলেছে বর্ণানাং ব্রাহ্মণ গুরু। ক্ষত্রিয়, বৈশ্য যেখানে যেমন যতটুকু, সেই জায়গায় ঠিক তাই তেমন অ্যাডমাইরেশন অ্যান্ড রিগার্ড, প্রশংসা ও শ্রদ্ধা পেয়ে এসেছে। তাহলে বর্ণভেদ জাতিভেদ নয় কো। খাওয়া দাওয়া, চলাফেরায় এদের ভেতর কোনো ডিফারেন্স, পার্থক্য নেই কো, শুধু অনারেবল ট্রিটমেন্ট, সম্মানজনক ব্যবহার ছাড়া। তাই যে বর্ণ যত অধিককে সার্ভিস, সেবা দিয়ে ফুলফিল, সার্থক করতে পারে বা পেরেছে, রিগার্ড বা অ্যাডমাইরেশন, এর শ্রদ্ধা বা প্রশংসার আসন সেখানে ততখানি সে পায় বা পেয়ে এসেছে, তাতে আর বলবার কি আছে? কারণ এরকম করাই সমাজ ও জাতির দিক দিয়ে সুস্থতা ও উন্নতির লক্ষণ। বর্ণভেদ যদি ঠেলে নিয়ে জাতিভেদে পর্যবসিত করা যায়, তবে যা গোলমাল হওয়া উচিত তাই হয়, আর তাই বোধহয় হয়েছেও। বর্ণগুলি তো জাতি হিসাবে একই, কিন্তু বর্ণ তো জাতি নয়। কারণ জাতি তাই যা নাকি কোনো একটা স্টক, গুচ্ছ থেকে ডিসেন্ড করে, উদ্ভূত হয়, যার ভেতর কোনো সমাজ বা ইন্ডিভিজুয়ালের, ব্যক্তির ডিফারেন্স থাকে না। আমরা সবাই এরিয়ান স্টক, আর্য বংশের মানুষ। তাহলে সেই হিসাবে জাতি যদি বলা হয়, তাহলে আর্য জাতি। সেটাই বললেন যে এরিয়ান স্টক, আর্য বংশ। কিন্তু এই যে এরিয়ান স্টকের মধ্যে ওই যে বিভাগগুলো, বর্ণ বিভাগগুলো, সেটা হচ্ছে বর্ণ বিভাগ,
নয় জাতিভেদ। তো সেটাই বলছেন যে আমরা সবাই এরিয়ান স্টকের আর্য বংশের মানুষ, তাই জাতির ডিফারেন্স, পার্থক্য নেই। আর মানুষের জীবনযাপনের প্রয়োজনীয় যা কিছু, তার এক একটা ফ্যামিলি, পরিবার যদি প্রধানত কালচার করে এবং সবাইকে ফুলফিল, সার্থক করে সার্ভিস সেবা দিয়ে, তাহলে যাদের ফুলফিল পরিপূর্ণ করছে, যাদের ইন্টারেস্টকে, স্বার্থকে ইলেটেড, উল্লসিত ও অ্যাক্টিভ, কর্মঠ করে তুলেছে, তাদের সাথে ডিফারেন্স, পার্থক্য হওয়াটাই যে ঘোর অস্বাভাবিক ব্যাপার। তাই সত্যিকারের বর্ণাশ্রম কোথাও কোনো প্রকার অবনতিত আনতেই পারে না। তাহলে এখানে ঠাকুর কি বললেন? সত্যিকারের বর্ণাশ্রম। আমরা যে বর্ণ এবং আশ্রম দেখছি সেটা বিকৃত এবং কঙ্কালসার। সেটাকে কিভাবে পরিশুদ্ধ করতে হবে সেই বিধিবিধান ঠাকুর দিয়েছেন। তাই বলছেন সত্যিকারের বর্ণাশ্রম কোথাও কোনো প্রকার অবনতিত আনতেই পারে না, বরং বর্ণাশ্রমের অভাব সমূহই ক্ষতি এনে দিয়ে থাকে, আর হয়েছেও তাই। দিক দেখি বর্ণাশ্রম মাথা তোলা, তার সমস্ত সার্ভিং জিল, সেবার উৎসাহ নিয়ে দুদিনের ভিতরে কি দাঁড়ায় দুনিয়াটা অবাক হয়ে দেখে নেবে। আর আর্যের বর্ণাশ্রম কতখানি যে সাইন্টিফিক, বিজ্ঞানসম্মত, কতখানি রিজনেবল, যুক্তিযুক্ত, আর কতখানি এফিসিয়েন্ট, কার্যকরী, তা দেখে স্তম্ভিত হতে হবে না এমন তোরে কেউ থাকবে বলে মনে হয় না। বর্ণাশ্রমে হ্যাট্রেড, ঘৃণা কোথাও নেই, বরং আছে অ্যাডমাইরেশন, প্রশংসা, আছে অনার, সম্মান, আছে রেসপেক্ট, শ্রদ্ধা, অ্যান্ড রেসপেক্টফুল, সশ্রদ্ধ ইনক্লিনেশন, আনুতি। আমরা প্রত্যেকেই প্রত্যেককে হ্যাট্রেড, ঘৃণা ঢুকিয়ে দেই। তা পূর্বতন দিগের কথিত বর্ণাশ্রম, না আপনাদের তৈরি বর্ণাশ্রম? ঠাকুর প্রশ্ন তুলে দিলেন যে এখন যে বর্ণাশ্রম, এটা আমরা কল্পিত বর্ণাশ্রম বানিয়ে ফেলেছি। তাই তিনি বলছেন যে আপনারা অহং কণ্ডুতির জ্বালায়, কণ্ডুতি মানে চুলকানি, অহংয়ের চুলকানির জ্বালায়, অহং কণ্ডুতির জ্বালায় অস্থির হয়ে হ্যাট্রেডফুল, ঘৃণাপূর্ণ বর্ণাশ্রম ধর্ম তৈরি করতে পারেন। কিন্তু তাই বলে তো তারা যাকে বর্ণাশ্রম বলেছেন তা তো আর হবে না। মানে ঋষিরা যে বর্ণাশ্রমের কথা বলেছেন সেটা হবে না। আপনাদের হয়তো পূর্বতনদের ভাব, ভাষা ও নির্দেশগুলোকে পর্যালোচনা করে দেখতে পারেন, তাদের প্রতি এমনতর অনুগ্রহ করবার অবসরই নেই কো। তাই বলে বিধান বেষ্টিত, দুর্ভেদ্য, বর্মাবৃত সেই মহান পুরাতনরা কখনোই ক্ষীণ হবেন না। যতই আপনাদের চক্ষু যত বেশি ও যত ফাইনার, সূক্ষ্মতর আলো সহনশীল হয়ে উঠবে, সে আলোকে তাঁদিগকে দেখতেই হবে, দেখবেনও। আর ভক্তি অবনত হয়ে এখন অশরীরী সেই তাদের চরণে মাথাটা কৃতার্থ হয়ে লুটে পড়বেই পড়বে। আমি তো দেখতে পাই এই হচ্ছে তাদের বিরাট বৈশিষ্ট্য। ইকুয়ালিটির, সাম্যের যুগই আসুক, ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্বের যুগই আসুক, বর্ণ থাকবেই। অর্থাৎ আমরা সাম্যের কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, সেটাই ঠাকুর বলছেন যে ইকুয়ালিটি, সাম্যের যুগেই আসুক, ফ্র্যাটমিটির, ভ্রাতৃত্বের যুগেই আসুক, বর্ণ থাকবেই। সে লোক হতে লোকান্তরে ঘুরবেই, মানুষের বাঁচা বাড়াকে সার্থক করে তুলবেই, যতক্ষণ পর্যন্ত তারা বাঁচা বাড়ায় সার্থক হতে চায়। তবে এই বর্ণাশ্রম যত অ্যাকিউজিশনের, অর্জনের ভেতর দিয়ে, ইনস্টিংক্টস, স্বাভাবিক বৈশিষ্ট্য হতে হতে, হেরিডিটিকে, বংশানুক্রমিকতাকে অতিক্রম করতে করতে চলে, এর ন্যাক, কৌশল ও ফাইননেস, উৎকৃষ্টতা ততই বাড়তে বাড়তে গিয়ে জাতি ও জনসমাজকে ততই আরতর উন্নতিতে অধিষ্ঠিত করে চালাতে থাকে। আর যেখানে তা হয় না, সেখানে প্রত্যেককেই যে যে বর্ণের করণীয়, যা তার প্রথম ভাগ থেকেই শুরু করতে হয়। আর এর ভেতর দিয়েই জনগণের উন্নতির ভালো মন্দ
তারতম্য ইত্যাদি ঘটে থাকে। আর হেরিডিটি, বংশানুক্রমিকতা, বর্ণাশ্রমের বিশেষ বৈশিষ্ট্য এখানেই। কিন্তু ঋষিরা বলেন সবাইকেই ব্রাহ্মণ হতে হবে ওই বর্ণাশ্রমের ভেতর দিয়েই। এই সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়েছে বলেই কিন্তু এত সমস্ত তথাকথিত জাতিভেদ, ঘৃণা সৃষ্টি হয়ে গেছে। তাহলে ঋষিরা কি বলেছেন? সবাইকেই ব্রাহ্মণ হতে হবে, অর্থাৎ ব্রহ্মজ্ঞ হতে হবে ওই বর্ণাশ্রমের ভেতর দিয়েই, প্রাণপাত আলিঙ্গনে কৃষ্টিকে বা আর্য কৃষ্টিকে অবলম্বন করে। আর ব্রাহ্মণ মানেই হচ্ছে নখদর্পণে তার যা কিছু জাতির বাঁচাবার উন্নতি, চলনার নিয়ম, নিয়ন্ত্রণ ও লওয়াজিমা। বর্ণভেদের গোড়ার ব্যাপার হচ্ছে কালচার, কৃষ্টি, যা দিয়ে জীবনকে বৃদ্ধির পথে উন্নত করতে হবে। যা যা জীবন ও বৃদ্ধির পক্ষে দৈনন্দিন হোক আর যেমনই হোক নিত্য প্রয়োজনীয়, তারই এক একটা ডিভিশন, বিভাগ নিয়ে বা এক একটা অ্যাসপেক্ট, দিক নিয়ে যারা ওয়ার্কআউট করে কাজে লাগিয়ে তার আবার উন্নত নিয়ন্ত্রণ করে মানুষের নেসেসিটিসগুলি, প্রয়োজনগুলি ফুলফিল, পরিপূর্ণ করে তাদের বিইং অ্যান্ড বিকামিংকে, জীবন ও বৃদ্ধিকে, সার্ভিস, সেবা দিয়ে তাদিগকে উন্নত, সম্বেকশালী করে তুলেছে, সে বা তারাই হয় বর্ণ অফ কালচার ফর দ্য অ্যাসপেক্ট। আর যে দেশে যারাই জীবন বৃদ্ধির উন্নতপন্থী, তাদের দেশেই যেমনভাবেই হোক এ থাকতেই হবে, কারণ ওগুলি হচ্ছে মানুষের বেঁচে থাকা, উন্নত স্তরে চলার লজিমা ছাড়া আর কিছুই নয় কো। প্রয়োজনের সবগুলিকেই, প্রত্যেকেরই যদি সব অ্যাসপেক্ট, দিক নিয়ে ডিল, ব্যবহার করে নিজের জীবনকে ওগুলি সাপ্লাই, সরবরাহ করে উন্নত করে স্তরে চালাতে হয়, তা একরকম অভাবনীয়। আর যদি করেও তাহলে জীবন চলনা এমনতর মন্থর হয়ে উঠবে, যার ফলে তাকে অচল বললেও অন্যায় বলা হবে না। তাহলেই ওই ডিভিশন, বিভাগ বা অ্যাসপেক্ট, দিকগুলিকে ওয়ার্কআউট করে জীবনের নিডস, প্রয়োজনগুলি ফুলফিল, পরিপূর্ণ করতে হলেই কাকে বা কাদেরও ওর একে আত্রা নিয়ে ওয়ার্কআউট করতে হবে। তা বংশানুক্রমিকভাবেই হোক আর প্রফেশন, ব্যবসা স্বরূপ ধরেই হোক, কিন্তু করতেই হবে। তা করতে হবে না এ কথা কি আমরা কখনো কল্পনা করতে পারি? আর ওইটা যখন সন্তান সন্ততি ক্রমে বংশানুক্রমিক চলতে থাকে, তখন ওই স্কিল টু ওয়ার্ক আউট অফ দ্য থিং অর অ্যাফেয়ার, কোনো কিছু করার নৈপুণ্য, ওটা ক্রমশই সন্তান সন্ততির ভিতর ইনস্টিংক্টে, স্বভাবে পরিণত হয়ে উঠতে থাকে, যেটাকে হেরিডিটিক্যাল ইনস্টিংক্ট বা জেনেটিক্যাল ইনস্টিংক্ট বলা হচ্ছে। এটার উপরেই বর্ণ বৈশিষ্ট্য নির্ধারিত হয়েছে। আবার বলছেন, আবার তার ফলে সেগুলিকে ফাইনলি, সূক্ষ্মভাবে, অ্যান্ড সুপারিয়রলি, শ্রেষ্ঠভাবে, ইজিলি, সহজে, আউটপুট, উৎপাদন করার ক্যাপাসিটি, সামর্থ্য, উইথ অ্যান ইনভেন্টিভ জিনিয়াস, উদ্ভাবনী প্রতিভা দ্বারা মাথা তোলা দিয়ে ক্রম পরিপুষ্টিতে চলতে থাকে। তার ফলে মানুষ ওই অমন্তর ইলেভেটিভ, উন্নয়নকারী চলনার লজিমাও তাদের অ্যাজ এ সার্ভিস অফ বিইং অ্যান্ড বিকামিং, জীবন বৃদ্ধির সেবা স্বরূপ পেতে থাকে। তারই ফলে আবার সমাজ ও দেশ, প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে একটা উদ্দীপ্ত দীপক, সম্বেকশালী হয়ে নির্বাধভাবে চলতে চলতে চলে। এই হচ্ছে হেরিডিটির বংশানুক্রমিক বর্ণের তাৎপর্য। এইভাবে হেরিডিটির বা বংশগত গুণাবলী সৃষ্টি হয়, সেটা বললেন। আবার এই বংশানুক্রমিক বর্ণের গোড়ার ব্যাপারেই কিন্তু ওই আর্য কালচারকে, কৃষ্টিকে উইথ সার্ভিস অ্যাজ এ ডিভিশন অফ লেবার
শ্রম বিভাগ হিসাবে স্ব স্ব সেবা দ্বারা ওয়ার্কআউট করে প্রত্যেক বিইংকে, জীবনকে অ্যাক্সিলারেট, ক্রমবর্ধমানের দ্বারা, আর এতে প্রত্যেককে ফুলফিল, সার্থক করছে বলে প্রত্যেকের কাছে প্রত্যেকের মতন ইম্পর্ট্যান্ট অ্যান্ড অ্যাডমায়ার্ড, প্রয়োজনীয় ও প্রশংসিত। কাউকে কারোর ইগনোর, অস্বীকার করা অসম্ভব। আর তা যত সম্ভব হয়ে থাকে, বিধ্বস্তি প্রাণ সর্বনাশও ততদূর ততখানি সম্ভব হয়ে ওঠে। তাই আমার এ আইডিয়া, ভাব যারা বিইং অ্যান্ড বিকামিং এর জীবন ও বৃদ্ধির পক্ষে ইলেটিং অ্যান্ড রিজনেবল, উন্নয়নকারী ও যুক্তিযুক্ত মনে করে, তারাই তা করতে পারে। এর সুবিধা যে এন্তার যে দেশেই হোক না কেন কিছুদিনে চালালে আমার মনে হয় তা দিগকে এ ঠিক পেতেই হবে। অবশ্যই এটা সাধারণত দেশকাল পাত্রভেদেই অবস্থা মাফিক নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাই যেখানে যেমন আকারে এটা সম্ভব, মোর প্রফিটেবল, আরও লাভজনক, সেখানে তেমনি করে এটাকে অ্যাপ্লাই করতে, কার্যে লাগাতে হবে। এই হচ্ছে আমার কথা, মানে ঠাকুর এটা বলছেন। প্রত্যেক সমাজেই যেন একটা পূর্ণ বিধান, সিস্টেম, আর এই বিধানের প্রধান প্রধান অঙ্গই হচ্ছে বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যে কোনো প্রকারই হোক, যে সমাজ বাঁচিয়া আছে ও উন্নতিতে অগ্রসর হইতেছে, সেখানেই এই চতুর্বিধ ক্রিয়া, এই 4 রকমের ক্রিয়া, এই যে 4 রকমের ক্রিয়া, সেটা পরে তিনি বলছেন। আসছি আমরা সেই প্রসঙ্গে। তাহলে এই চতুর্বিধ ক্রিয়া ফাংশন আছেই, আর তা যেমন সুস্থ সবল হইবে, সমাজের উন্নতিও তেমনতর হইবে। তাই আমি বলি, এবার বলছেন, যিনি বা যাহারা ইষ্টে উপাসনা অনুরক্তিকে অটুট করিয়া অধ্যয়ন, গবেষণা, অধ্যাপনা ও তাহার যজন, যাজন, দান, প্রতিগ্রহের সহিত প্রত্যেক ব্যষ্টিকে নিজেরই বিভিন্ন মূর্তি বোধে তাহার জীবন, যশ ও বৃদ্ধির সেবা করিয়া ব্রহ্ম বা বৃহতের ভাবে অবস্থান করেন, তিনি বা তাহারাই ব্রাহ্মণ। যদি সার্থক হইতে চাও, ব্রাহ্মণ হইতে চেষ্টা করো, আর তাহা এমন করিয়া যাহাতে ব্রাহ্মণত্ব তোমার স্বভাব ও চরিত্রে অনুপ্রবিষ্ট হইয়া তোমাকেই মূর্ত ব্রহ্ম বলিয়া মানুষ বোধ করিতে পারে। তাহলে এই ব্রাহ্মণ হওয়ার অধিকার কিন্তু সব বর্ণের মধ্যেই রয়েছে। তার নিজস্ব বর্ণের যে বৈশিষ্ট্য বা সংস্কার, সেইটাকে বজায় রেখে এই ব্রাহ্মণত্বের সাধনা দ্বারা প্রত্যেক বর্ণ থেকেই ব্রাহ্মণ হবে, এবং সেই ব্রাহ্মণের কালচার পুরুষানুক্রমে যখন চলতে থাকবে, তখন সেটা জেনেটিক্যালি, হেরিডিটিক্যালি জিনের মধ্যে এস্টাবলিশড হবে। তখন সেই যেই বংশে যে এটা জেনেটিক্যালি এস্টাবলিশড হবে, সেই বংশ থেকে তাকে বিপ্র বলা হবে, বা ক্ষত্রিয় বলা হবে, বা বৈশ্য বলা হবে। এইভাবেই কিন্তু জেনেটিক্যাল এবং হেরিডিটিক্যাল যে ইনস্টিংক্ট, সেটাকে কিন্তু ক্লাসিফিকেশন করা হয়েছে। এইবার বলছেন, আবার যিনি বা যাহারা ইষ্টে উপাসনা ও অনুরক্তির সহিত জানা, গবেষণা ইত্যাদির অনুধাবন করিয়া জীবকে ক্ষত ও বেদনা হইতে ত্রাণ ও নিরাময় করিয়া জীবন, যশ ও বৃদ্ধির সেবায় জীবনকে বাস্তবভাবে উৎসর্গ করিয়াছেন, তিনি বা তাহাদেরই ক্ষত্রিয় বলা হয়। যদি বীরত্বই তোমার কাম্য হয়, নিষ্ঠার সহিত ক্ষত্রিয়ত্বকে অভ্যর্থনা করো। তাহলে এই যে ইনস্টিংক্ট যার আছে, যাদের মধ্যে আছে, তারা এইভাবে নিষ্ঠার সাথে তারা যদি বীরত্বকে আরাধনা করতে চায়, তাহলে ক্ষত্রিয়ত্বকে অভ্যর্থনা করা হবে। এবং এটা যখন পুরুষানুক্রমে চলতে থাকবে, তখন এই ক্ষত্রিয়ত্ব তার জেনেটিক্যালি এস্টাবলিশড হবে, তখন সেটাকে ক্ষত্রিয় বর্ণ বলা হবে। আর যিনি বা যাহারা ইষ্টপ্রাণ হইয়া উপাসনা অনুরক্তির সহিত জানা, গবেষণা ইত্যাদির অনুধাবন করিয়া তাহার উৎকর্ষ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সেবায় মানুষের প্রয়োজন পূরণ করিয়া অর্থ ঐশ্বর্য আহরণ করিয়া তৎ উন্নতিকল্পে মানুষের উদ্বর্ধনের জন্য দান করিয়া সার্থকতাকে অর্জন করেন, তিনি বা তাহারাই প্রকৃত বৈশ্য। যদি তোমার ইষ্ট প্রতিষ্ঠা দ্বারা জনসেবায় মানুষকে সমৃদ্ধ করিয়া
নিজে সমৃদ্ধ হইতে চাও, তবে বৈশ্যের আরাধনা হইতে বিমুখ হইও না। তাহলে এই ইনস্টিংক্ট যারা আছে তারা যদি বংশ পরম্পরায় এটা চালিয়ে যায়, তাহলে পরে তাদের মধ্যে কিন্তু ওই বৈশ্য ইনস্টিংক্ট এস্টাবলিশড হয়ে তারা বৈশ্য বর্ণ বলে পরিগণিত হবে। তাহলে এখনই আমরা আর্য দ্বিজ সমাজকে এইভাবে সংস্কার করতে পারি। যাহারা ব্রাহ্মণ আছেন এদের প্রথম চাই খুব করে আঁকড়ে ধরা ইষ্টপ্রাণ থাকে, আর এটা বাক্য ও কর্মের ভেতর দিয়ে জীবনে ফুটিয়ে তুলতে হবে স্বাস্থ্যের সমীচীন নিয়মগুলির সহিত আচরণে। দৈনন্দিন জীবনে যা ব্রাহ্মণিক কালচার, ব্রাহ্মণ্য কৃষ্টি, অর্থাৎ ওই যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ, যেটা ঠাকুর দীক্ষা নিলে সে দ্বিজ হয়, দ্বিতীয়বার জন্মগ্রহণ করে, প্রত্যেককেই এই অধিকার দিয়েছেন সেই পুরনো বৈদিক ধারাকে ফিরিয়ে এনে যাতে প্রত্যেকেই প্রত্যেক বর্ণ থেকে আবার সেই ব্রাহ্মণত্বে উদ্ভাসিত হয়ে বংশ পরম্পরায় সেই কালচারটাকে চারিয়ে নিয়ে যে সকলেই যাতে বিপ্রত্বে উপনীত হতে পারে সেই ব্যবস্থা কিন্তু তিনি করলেন। সেটাই বলছেন যে দৈনন্দিন জীবনে যা ব্রাহ্মণিক কালচার, তার সাধনা কিছু না কিছু করতেই হবে। আর এগুলি নিয়ে যতদূর সম্ভব ট্রিমেন্ডাসলি ভীমবেগে পাবলিকের, জনসাধারণের প্রত্যেককে সেবার ভেতর দিয়ে তাদের অন্তরে এই আদর্শের প্রতিষ্ঠা করতে হবে। ব্রাহ্মণরা চাকরি বাকরি যাই কিছু করুন, তাদের জীবনকে উক্তরূপে চালিয়ে আর যা কিছু সব, অর্থাৎ ওই যে মূল শটকর্ম, সেটা ব্রাহ্মণ অন্য যাই কিছু করুক না কেন সেটা কিন্তু চালিয়ে যেতে হবে। বলছেন আমার মনে হয় এমনি করতে করতে ইষ্ট ও পূর্তের সেবায় তাদের হয়ে উঠবে নর্মাল স্বাভাবিক চাকরি, আর এই চাকরি অযাচিতভাবে তাদের ভরণ পোষণ করে পরম সমৃদ্ধির পথে নিয়ে যাবে। ব্রাহ্মণদের ভেতরে যদি সুপ্তভাবেও ব্রাহ্মণিক্যাল ইনস্টিংক্ট, ব্রাহ্মণ্য ধারা বজায় থাকে, তাদের যদি শেখানো যায় উইথ ভিগারাস ইম্পালস, আপনারতার সহিত তোমার সামনে যা কিছু দেখছো এগুলি তোমার বা তোমার ইষ্টেরই বিভিন্ন জাজ্জল্যমান মূর্তি, তোমার সুখ দুঃখ ভালো মন্দ যা কিছু তোমার চাহিদা ঠিক তেমনতরভাবেই নানা রকমের এদের ভিতর জাগরক আছে। অতএব ডু টু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান বাই দেম, অন্যের প্রতি তেমন ব্যবহার করো তুমি অন্যের নিকট যেমন ব্যবহার পাইতে চাও। দেখবেন ঘাম দিয়ে তার ইগনোরেন্সের, অজ্ঞতার জ্বর ছুটে যাবে। চলন বলন সেবা তৎক্ষণাৎ এমনতর একটা পৌজ হাবভাব নিয়ে তার চরিত্রকে উদ্দীপ্ত করে আরম্ভ হবে যেন আর সে মানুষ নাই, সব বদলে যাচ্ছে। এই জন্য বললাম যারা সত্যিকার ব্রাহ্মণ ছিলেন এটা তাদের নর্মাল ইনস্টিংক্ট, স্বাভাবিক বৈশিষ্ট্য ছিল, তাদের সন্তান সন্ততি যারা অত্যন্ত নিকৃষ্ট অবস্থায় জীবনযাপন করছেন, ইগনোরেন্সের, অজ্ঞতার কোলে ধাক্কা বেশ করে দিতে জানলে তৎক্ষণাৎই সারা পাওয়া যেতে পারে। অর্থাৎ জেনেটিক্যাল ইনস্টিংক্ট লেটেন্ট অবস্থায় আছে, সেটাকে যদি আবার নার্চার দেওয়া যায় তাহলে পরে কিন্তু আবার সেই ব্রাহ্মণ্য সংস্কার জেগে উঠবে, সেটা বলছেন। আর বর্তমানে যারা কায়স্থ আছেন সাধারণত তাদেরই ক্ষত্রিয় বলে গণ্য করা যায়। তাহারা ইষ্ট বা আদর্শ ও ব্রাহ্মণিক কালচারকে, ব্রাহ্মণ্য কৃষ্টিকে আপ্রাণ অবলম্বন করে মানুষের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের বেষ্টির সার্ভিস সেবা দিয়ে বিইং অ্যান্ড বিকামিংয়ের জীবন ও বৃদ্ধির যা কিছু বাস্তব ক্ষত ও অন্তরায় তাহাদের প্রতিরোধ করে অপসারণ করত, তাদের রক্ষা করে শান্তি স্থাপন করতে পারেন। আর এখন এই উদ্দেশ্যে পরিপূর্ণার্থ সাম্রাজ্যের শান্তি রক্ষা করা ও এক্সিকিউটিভ ফাংশন, শাসন সংক্রান্ত কার্যগুলি গ্রহণ করতে পারেন। আর তাদের আর্য আদর্শ ও কৃষ্টির পরিপোষণ উদ্দেশ্য উদ্বুদ্ধ অনুপ্রাণিত হইয়া চাকুরিকে অবলম্বন করিলেও উন্নয়নের পথ নেহাত রুদ্ধ হইবে না, যদি চাকুরি তাদের জীবনের টেম্পারামেন্টাল ফাংশনকে, ধাতুগত কার্যকে অবগাত না করে। যেখানে অবগাত করে সেখানে তারা যদি প্রিন্সিপালকে, আদর্শকে ত্যাগ করে চাকুরিকে প্রিন্সিপাল আদর্শ করিয়া লন, তবে কিন্তু সর্বনাশ।